ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইংলিশে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই সিরিজে আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টার কভার করছি, যেখানে অলরেডি আমরা 4th সেমিস্টারের অন্তর্গত সমস্ত পোম এবং একটা টেক্সট কভার করেছি। এই পর্বে থাকছে 4th সেমিস্টারের অন্তর্গত আরও যে একটি টেক্সট, ডাউন দ্য র্যাবিট হোল। ডাউন দ্য র্যাবিট হোলের ওপরে এর আগের পার্টে আমি অলরেডি ইন্ট্রোডাকশন এবং কিছুটা শুরু করেছি। আজকের পার্টে আমরা তারপর থেকে কন্টিনিউ করব। আশা করি যারা যারা আগের পার্টটা দেখেছো তারা সবাই বুঝতে পারবে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নাও, তাহলে কিন্তু আজকের পার্টটি বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তোমাদের 4th সেমের এক্সাম আর বেশি দিন বাকি নেই, তাই আশা করি সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছো। তাই এই সিরিজে ডাউন দ্য র্যাবিট হোলের এই লাইন বাই লাইন বাংলা মানে সহ ব্যাখ্যার এই ক্লাসটি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে। এবং এই সমস্ত ক্লাসের পাশাপাশি এই চ্যানেলে তোমরা প্রত্যেকটি টেক্সট বেসড আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ সমস্ত কোয়েশ্চেন আনসার সহ ডিসকাশনের ক্লাসও পেয়ে যাবে, যেগুলো আশা করি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তো সরাসরি আজকের পার্টটি লাইন বাই লাইন আলোচনা শুরু করব। তবে তার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। পাশাপাশি তোমরা তোমাদের আপকামিং এক্সামের জন্য এইচএস এর যে 4th সেম, সেই 4th সেমের এক্সামের জন্য বা যে কোনো সেমিস্টারের পরীক্ষার জন্য ফুল সিলেবাস বেসড সমস্ত টপিকের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত নোটস, লাইন বাই লাইন ব্যাখ্যা সহ এবং সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ এমসিকিউ বা এসএকিউর পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডিসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমাদের এক্সামের কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটস এবং প্রশ্ন উত্তর সহ এই সমস্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষাতে তোমাদের ভীষণ হেল্পফুল হবে। আশা করি এই সমস্ত ক্লাসেসগুলো, যেখানে লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা থাকছে এবং এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের ভীষণ হেল্প হবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সমস্ত ধরনের নোটস এবং পিডিএফ এর জন্য। নোটস, প্র্যাকটিস সেট অল আর চার্জেবল। ফিরে আসি আজকের আলোচনাতে। আজকের আলোচনাতে আমি বলেছিলাম ডাউন দ্য র্যাবিট হোলের এর আগের পার্টে আমরা যতদূর কভার করেছিলাম, তারপর থেকে আমরা লাইন বাই লাইন বাংলা মানে সহ সুন্দরভাবে টেক্সটটা ফলো করব। তো দেখো, এর আগের পার্টে আমরা এই হেজ পর্যন্ত কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা কি দেখেছিলাম, অ্যালিস নদীর ধারে বসেছিল এবং সেই মুহূর্তে সে একটা র্যাবিটকে দেখে, অদ্ভুত একটা দৃশ্য দেখে এবং সেই দৃশ্য দেখে সে র্যাবিটটাকে ফলো করে। এতদূর পর্যন্ত এর আগের পার্টে আমরা লাইন বাই লাইন বাংলা মানে সহ কভার করেছিলাম। আজকের পার্টে আমি এর পর থেকে শুরু করছি। আশা করি ক্লাসটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবে। তো দেখো, লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট আগেইন। তাহলে দেখো, মোমেন্ট মানে মুহূর্ত, কনসিডারিং মানে ভাবা বা বিবেচনা করা, হাউ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোথায় বা কিভাবে। তাহলে আরেক মুহূর্তের মধ্যেই অ্যালিস খরগোশটার পেছনে নেমে গেল, একবারও না ভেবে যে কিভাবে সে আবার বেরোবে। তাহলে খরগোশটা ঠিক যেদিকে যাচ্ছিল সেই হোলের মধ্যে অ্যালিসও কিন্তু কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই নেমে পড়লো। সে একবারও ভেবে দেখলো না যে কিভাবে সে সেখান থেকে আবার বেরিয়ে আসবে। উত্তেজনার মুহূর্তে সে এটা করলো। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেইট অন লাইক আ টানেল ফর সাম ওয়ে। তার মানে কি, তাহলে অ্যালিসের কৌতূহল হলো, সে সাহস দেখাতে গিয়ে সেখানে কোনো চিন্তা না করেই কিন্তু অজানার দিকে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে এখানে তার শিশু মানসিকতার প্রতীক দেখতে পেলাম। চিন্তা না করে শিশুরা যেমন করে অ্যালিসও তাই করলো। এবং তারপরে কি বলা হচ্ছে, দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেইট অন লাইক আ টানেল ফর সাম ওয়ে। তাহলে স্ট্রেইট অন মানে সোজা পথে, টানেল সুড়ঙ্গ, আর ডিপ সাডেনলি ডাউন মানে হঠাৎ নিচে নামা বা ঝোঁকা। খরগোশের গর্তটা কিছু দূর পর্যন্ত সুড়ঙ্গের মতো সোজা গিয়েছিল, তারপরে হঠাৎ নিচের দিকে ঢলে পড়ল। মানে বাস্তব থেকে কল্পনায় গভীরভাবে পতনের প্রতীক এটা। টানেল কি বোঝাচ্ছে এখানে, যেন একটা অজানা পথে প্রবেশের মাধ্যম বোঝাচ্ছে। দেখো, লাইক আ টানেল বলেছে, আবারও সিমিলি ইউজ হয়েছে, সুড়ঙ্গের মতো বলেছে। এবং এখানে ভিজুয়াল ইমেজারি দেখতে পাচ্ছি যে আমাদের রিডার্সদের চোখে একটা দৃশ্য ফুটে উঠছে, কিসের,
না অ্যালিস পড়ছে র্যাবিট হোলের মধ্য দিয়ে, সোজা একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে। নেক্সট দেখো, সো সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন হোয়াট সিম টু বি আ ভেরি ডিপ ওয়েল। তাহলে দেখো, সো সাডেনলি মানে এত হঠাৎ, স্টপিং হারসেলফ নিজেকে থামানো, ডিপ ওয়েল গভীর কুয়া। তাহলে এমন হঠাৎ নিচে নেমে গেল কে? অ্যালিস, যে অ্যালিসের নিজেকে থামানোরও কোনো সময় থাকলো না, সে নিজেকে থামানোর সময় পেল না, এত তীব্র গতিতে সে সুড়ঙ্গ দিয়ে নিচে নামতে থাকলো। বুঝতেই পারলো না যে সে যেন একটা গভীর কুয়োর মধ্যে পড়ে চলেছে। সে মানে স্বপ্ন এবং বাস্তবের সীমা মুছে দিয়ে সে এমন একটা জায়গায় প্রবেশ করলো। ডিপ ওয়েল, কল্পনার গভীর জগৎ বা একদম অচেতন মনের প্রতীক এখানে ডিপ ওয়েলটা। দেখো, ডিপ ওয়েল এখানে মেটাফোর হিসেবে কাজ করেছে, মন বা অবচেতন জগৎ হিসেবে ব্যবহৃত হয়েছে। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ অর শি ফেল very slowly, for she had plenty of time as she went down to look about her and to wonder what was going to happen next. তাহলে দেখো, কুয়োটা হয় খুব গভীর ছিল, নয়তো সে খুব ধীরে ধীরে পড়ছিল, কারণ পড়তে পড়তে চারপাশে দেখার জন্য তার অনেক সময় ছিল। পুরোপুরি যেন কল্পনার সময়, কল্পনার সময় যেন তার বাস্তবের গতি থেমে গেছে। সে স্বপ্নের মতো মনে করছে সবকিছু, স্বপ্নে যেন সময় তার প্রসারিত হয়ে চলছে, মানে সে পড়ছে একটা গর্তের মধ্যে দিয়ে, কিন্তু এতটাই সময়, চারিদিকটা দেখার মতো তার কাছে প্রচুর সময় যেন। তাহলে এই যে স্লো ফল, এটা কি? এটা মন্থর প্রবেশ একটা কোথায়? কল্পনা জগতে, তাই তো? মানে আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ অর শি ফেল স্লোলি। সাসপেন্স তৈরি হয়েছে, মানে রিডার্সরা এখানে পুরোপুরি অবাক যে এর পরের মুহূর্তে কি হবে, কারণ অ্যালিস যখন পড়ছে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিচে, তখন সে এতটাই সময় পাচ্ছে, চারপাশের জিনিসগুলো দেখতে পাচ্ছে। ফার্স্ট she tried to look down and make out what she was coming. মেক আউট মানে চিহ্নিত করা বা বোঝা। তাহলে প্রথমে সে নিচের দিকে তাকিয়ে দেখলো বা দেখতে চাইলো কোথায় সে পড়ছে, কিন্তু এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, অজানা অন্ধকার। অ্যালিসের অভিজ্ঞতার শুরু হবে এবারে, অন্ধকার থেকে আলোর পথে তার যাত্রা হবে। এই যে বলেছে, বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, এতটাই অন্ধকার ছিল সে দেখতে পাচ্ছিল না। দেন শি লুকড অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল অ্যান্ড নোটিসড দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কাবার্ডস অ্যান্ড বুক সেলফস। তাহলে প্রথমে সে নিচের দিকে তাকিয়ে দেখতে চেয়েছিল, কিন্তু এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। এবং তারপরে সে কুয়োর পাশের দিকে তাকিয়ে দেখলো সেখানে অনেক আলমারি এবং বইয়ের তাক রয়েছে। কাবার্ডস আলমারি, বুক সেলফস তাক, মানে বাস্তবের জিনিসগুলো, বুক সেলফস, কাবার্ড, কল্পনার সঙ্গে এখানে মিশে গেছে, স্বপ্নের বাস্তবতা মনে হচ্ছে, পুরোপুরি ইমেজারি ভর্তি এই জায়গাটায়। হেয়ার অ্যান্ড দেয়ার শি স ম্যাপস, যেখানে সেখানে সে ম্যাপ, মানচিত্র দেখতে পেলো, পিকচার্স, ছবি দেখতে পেলো, হাং আপন পেগস। শি টুক ডাউন আ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস as she passed it, এবং সে যখন ওই জায়গাটা অতিক্রম করছিল, একটা তাক থেকে সে একটা লেবেল লাগানো কাচের জার তুলে নিল। ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, তাতে লেবেল লাগানো ছিল অরেঞ্জ মার্মালেডের, কিন্তু দুঃখের বিষয় বোতলটা খালি ছিল। এই যে, বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি। শি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার ফর ফিয়ার, সে ভয়ে সেই জারটা সেখানে রেখে দিতে পারলো না, মানে রেখে দেওয়া মানেই কি, সেখান থেকে পড়ে যাবে, আওয়াজ হবে, ভয়ে সেটা রাখতে পারলো না। অফ কিলিং সামবডি আন্ডারনিথ, যাতে তার নিচে ওই জারটা ছেড়ে দিলে বা ড্রপ করে দিলে সেটা পড়ে গিয়ে কারো উপরে পড়ে যায় এবং সে মারা যায়। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাবার্ডস অ্যাজ শি ফেল পাস্ট ইট। তাই সে কোনো রকমে, সে যখন ওই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছিল, কোনো রকমে ম্যানেজ করে একটা আলমারিতে সে এটা রেখে দিল যখন সে ওই জায়গাটি অতিক্রম করছিল। ওয়েল, যাই হোক, থট অ্যালিস টু হারসেলফ, অ্যালিস ভাবলো। তাহলে বোতলটা সে নিচে ফেলতে চায়নি, কারণ নিচে কাউকে লেগে যাবে সেই ভয়ে। তাই সে পড়তে পড়তে বোতলটা একটা আলমারিতে যা হোক করে রেখে দিল, এবং তারপরে ভাবলো, আচ্ছা, আফটার সাচ আ ফল অ্যাজ দিস, এমন পড়ে যাওয়ার পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, সিঁড়ি থেকে পড়ে যাওয়াকে আর কিছুই মনে হবে না। তাহলে অ্যালিস যখন ওই গর্তে পড়ছিল, তখন সে ভাবলো যে যাই হোক, এভাবে পড়ে যাওয়ার পর তো সিঁড়ি থেকে পড়ে যাওয়াটা আর কোনো ব্যাপারই হবে না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, বাড়িতে সবাই ভাববে আমি কত সাহসী। হোয়াই আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, আর এমনকি আমি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই তবুও কিছু বলবো না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা প্রায় সত্যি।
তাহলে তার শিশু মনে একটা আত্মগৌরব বা কল্পনার বিস্তার হয়েছে। সে নিজেকে অনেকটা সাহসী এবং সাহসীর জন্য সে নিজেকে অনেকটা গর্বিত মনে করছে। তার একটা অতিরঞ্জন দেখানো হয়েছে, হাইপার বোল। এবারে সে বলছে এখান থেকে এমন পড়ছি, এরপর থেকে সিঁড়ি থেকে পড়লে বা বাড়ির ছাদ থেকে পড়লেও আমি আর কিছু বলবো না। তাহলে আয়রনি আর হিউমর, শিশুর কল্পনার সেই সীমাহীনতা, এই দুটো পুরোপুরি মিশে গেছে এবং একটা আয়রনিক্যাল হিউমর এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ডাউন ডাউন ডাউন, উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, মানে সে পড়েই যাচ্ছে ওই গর্তের মধ্যে। তাই সে ভাবছে যে এই যে পড়ে যাওয়াটা, এটা কি আর শেষ হবে না? সে নিচেই যাচ্ছে, ক্রমাগত সে নিচে পড়তে শুরু করেছে। এই পড়া কি আর শেষ হবে না? তাহলে এই যে ডাউন ডাউন ডাউন, এটা অসীম পতনের প্রতীক। মানে এতক্ষণ ধরে সে নিচের দিকেই নেমে যাচ্ছে, বাস্তব থেকে কল্পনার গভীরে নেমে যাচ্ছে যেন। মানে মানুষের মানসিক গভীরতা এবং অবচেতন চিন্তার দিকে যাত্রার ইঙ্গিত দিচ্ছে এটা। তাহলে রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি ফিগার অফ স্পিচ হিসেবে, ডাউন 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 3 বার হয়েছে এটা। রেটোরিক্যাল কোয়েশ্চেন দেখো দেখতে পাচ্ছি। রেটোরিক্যাল কোয়েশ্চেন কি? রেটোরিক্যাল কোয়েশ্চেন হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন যেখানে উত্তরের কোনো অপেক্ষা না করেই প্রশ্নটা করা হয়। এই প্রশ্নের কোনো উত্তর থাকে না। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, মানে প্রশ্নের ভেতরেই উত্তর, বা আলাদা করে যেন কাউকে উত্তর চাওয়ার জন্য যে প্রশ্ন করা হয় না, সেটাকে রেটোরিক্যাল কোয়েশ্চেন বলছে। কৌতূহল প্রকাশ পাচ্ছে এখানে। ডাউন শব্দটার দ্বারা তো ওনামাটোপইয়া, ফিগার অফ স্পিচ তোমরা আশা করি দেখেছো বা ফিগার অফ স্পিচ নিয়ে নিজেদেরকে প্রস্তুত করেছো। যদি না করে থাকো, ফিগার অফ স্পিচের উপরে আলাদা ক্লাসেস চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য ফিগার অফ স্পিচের উপরে আলাদা ক্লাস নিতে। তো দেখো এক্ষেত্রে আমরা তাহলে ওনামাটোপইয়া দেখতে পেলাম, ডাউন শব্দের পুনরাবৃত্তি হচ্ছে। এবং এই যে ফলিং এন্ডলেসলি, এটা কি? আনএন্ডিং কিউরিওসিটি, ট্রানজিশন ফ্রম রিয়ালিটি টু ড্রিম ওয়ার্ল্ড, এটা যেন একটা সিম্বল, তাই না? ডেপথ, মাইন্ডস আনকনসিয়াস লেয়ার বোঝাচ্ছে। তাহলে আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, she said aloud. I must be getting somewhere near the center of the earth. Let me see. That would be 4,000 miles down, I think. Alice had learned several things of this sort in her lesson in the schoolroom, and though this was not a very good opportunity for showing off her knowledge, as there was no one to listen to her, still it was good practice to say it over. Yes, that's about the right distance, but when I wonder what latitude or longitude I have got to. Alice had not the slightest idea what latitude was or longitude either, but she thought they were nice grand words to say. তাহলে দেখো কি হলো এরপরে। I wonder how many miles, আমি ভাবছি এতক্ষণে আমি কত মাইল পড়ে গেছি। অ্যালিস চিৎকার করে বলল, উচ্চ স্বরে বলল। মানে তার শিশু মনের কৌতূহল এটা। মানে সে প্রশ্ন করছে না, কোয়েশ্চেনটা এমনি করা হয়েছে, তাই এটাকে রেটোরিক্যাল কোয়েশ্চেন বলা হচ্ছে। উত্তরের অপেক্ষার জন্য প্রশ্নটা করা হয়নি। আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ আর্থ, আমার মনে হয় আমি নিশ্চয়ই পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছি একদম। লেট মি সি, দেখি তো। দ্যাট উড বি 4,000 মাইলস ডাউন, আই থিঙ্ক। দেখি তো, আমি প্রায় 4,000 মাইল নিচে পড়ে গেছি আমার মনে হচ্ছে। তাহলে এখানে দেখো প্রকৃতপক্ষে সে কিন্তু মেপে দেখেনি, একটা কল্পনা বা একটা অনুমান সে করছে। এই যে ফর ইউ সি, এখানে আমরা দেখছি যে বলা হচ্ছে যে অ্যালিস স্কুলে এই ধরনের অনেক কিছু শিখেছিল, যদিও এখনো সেটা দেখানোর খুব উপযুক্ত সময় নয়। মানে লুইস ক্যারল এখানে একটা হালকা হিউমার এনেছেন। অ্যালিসের পড়াশোনা এবং বাস্তবতার অদ্ভুত একটা মিল দেখিয়েছেন তিনি। শেখার জিনিস এখানে যেন অ্যালিস ব্যবহার করতে চাইছে, যদিও পরিস্থিতিটা একদমই হাস্যকর। এই যে প্যারেনথেসিস মানে এই ধরনের ব্র্যাকেটের মধ্যে এক্ষেত্রে কি করছে, লেখক নিজের মন্তব্যটা ঢুকিয়ে দিচ্ছে। এই যে ব্র্যাকেট আকারে যেহেতু দেওয়া রয়েছে, ব্র্যাকেট আকারে দেওয়া রয়েছে, মানে এটা হচ্ছে প্যারেনথেসিস হচ্ছে লেখক নিজের মন্তব্য সেই পাঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে ন্যারেটর এখানে কি বলতে চাইছেন, লেখক এখানে কি বলতে চাইছেন, এই প্যারেনথেসিসের মাধ্যমে তিনি বলছেন। তাহলে এখানে আমরা হিউমার দেখতে পাচ্ছি। কি বলা হচ্ছে, অফার নলেজ অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসন টু হার, তার জ্ঞান দেখানোর কেউ ছিল না, কারণ সেখানে কেউ শুনছিল না। তবুও সেটা বলাটা যেন এক রকমের ভালো অভ্যেস বা প্র্যাকটিস বা অনুশীলন ছিল। মানে ক্যারল এখানে হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক ভাষায় উদাহরণ দিয়েছেন। অ্যালিস এমন পরিস্থিতিতেও স্কুলের পাঠ মুখস্থ করছে যেন সে পরীক্ষা দেবে। কি পাঠ? যেটা সে শিখেছে স্কুলে। সে শেখা জিনিস বারবার বলতে ভালোবাসে, সে কেউ শুনুক বা না শুনুক। মানে একটা আয়রনি এবং হিউমারাস সিচুয়েশন তৈরি করেছে লুইস ক্যারল। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, হ্যাঁ এই দূরত্বটাই ঠিক হবে, কিন্তু এখন আমি ভাবছি আমি কোনো অক্ষাংশ বা দ্রাঘিমাংশে এসে পড়েছি।
এই যে ল্যাটিটিউড অর লঙ্গিটিউড। আবারও তারপরে বলা হয়েছে দেখো যে অ্যালিস এই ধরনের ল্যাটিটিউড বা লঙ্গিটিউড মানে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ সম্পর্কে সামান্যতম ধারণা তার মধ্যে নেই, কিন্তু তার মনে হচ্ছিল এগুলি বলার জন্য বেশ চমৎকার বড় বড় শব্দ, সে যেন নিজের জ্ঞানটা প্রকাশ করতে চাইছে। তাই ক্যারল এখানে ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রতি ব্যঙ্গ করার জন্য এই শব্দটা ইউজ করেছেন শিশু মুখ দিয়ে, যে শিশুরা শব্দ মুখস্থ করে কিন্তু তার অর্থ জানে না। প্রেজেন্টলি শি বিগান এগেইন, সে অল্পক্ষণের মধ্যেই আবারও ভাবতে শুরু করলো। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, হাউ ফানি ইট উইল সিম টু কাম আউট অ্যামং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস। দ্য অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক। কতটা হাস্যকর দেখো, অল্পক্ষণের মধ্যেই সে আবার ভাবতে শুরু করলো আমি কি একেবারে পৃথিবীর মধ্য দিয়ে পড়ে যাব? কি মজার ব্যাপার হবে যদি এমন মানুষের মধ্যে গিয়ে পড়ি যাদের মাথা নিচের দিকে, মানে আমি এতটাই গভীরে যাচ্ছি, একদমই কি পৃথিবীর সেন্টারে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে যদি দেখি মানুষের চেহারা অন্যরকম হয়, তাদের মাথাটা নিচের দিকে হয়। শি ওয়াজ রাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং দিস টাইম, as it didn't sound at all the right word. But I shall have to ask them what the name of the country is, you know. তাহলে দেখো অ্যান্টিপ্যাথিস, অ্যান্টিপ্যাথিস হচ্ছে ভুল শব্দ, আসলে বোঝাতে চেয়েছিল অ্যান্টিপোডস অর্থাৎ পৃথিবীর বিপরীত পার্শ্ব, সেখানে সে শিশু যেহেতু অ্যান্টিপ্যাথিস বলে দিয়েছে। তাহলে অ্যান্টিপ্যাথিস মনে হয় সে খুশি হয়েছিল যে কেউ তাকে শুনছে না, কারণ শব্দটা ঠিক শোনাচ্ছিল না, কারণ সে জানে যে ভুলভাল কিছু একটা বলছে, কিন্তু এইরকম একটা কঠিন শব্দ সে শুনেছে তাই সে বলে দিয়েছে, কিন্তু সেই শব্দটার জায়গায় সে অন্য শব্দ প্রয়োগ করতে যাচ্ছিল। প্লিজ ম্যাম, ইজ দিস নিউ নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া? মাথা নত করে নমস্কার করে কার্সি দেখিয়ে বলা, মেয়েদের মতো ভঙ্গি করে, দয়া করে বলুন ম্যাডাম এটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া? তাহলে দেখো অ্যালিস সেখানে বলছে আমি হয়তো এমন জায়গায় পৌঁছে যাব সেখানে গিয়ে দেখবো মানুষের চেহারাই অন্যরকম, মাথাটা নিচের দিকে, ডাউনওয়ার্ডস, অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, এবং সেটা বলে খুশি হচ্ছিল যে তাকে শোনার মতো কেউ নেই। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম, তাহলে আমি সেখানে গিয়ে ওই ধরনের মানুষ দেখে আমি জিজ্ঞেস করবো প্লিজ ম্যাম বলুন এটা নিউ নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? অ্যান্ড শি ট্রাইড টু curtsy as she spoke, fancy curtsying as you are falling through the air. Do you think you could manage it? And what an ignorant little girl she will think me for asking. No, it will never do to ask. Perhaps I shall see it written up somewhere. এবং সে বলতে লাগলো যে তুমি কি মনে করো তুমি এটা সামলাতে পারবে? And what an ignorant little girl, আর সে কি অজ্ঞ ছোট মেয়ে, she will think me for asking, আমি যাকে জিজ্ঞেস করবো সে আমার ব্যাপারে এটা ভাববে যে আমি কতটা অজ্ঞ, জানি না কোনো কিছু। নো, ইট উইল নেভার ডু টু আস্ক, না জিজ্ঞেস করাটা ঠিক হবে না, মানে অ্যালিস নিজে নিজেই ভাবছে যে আমি যখন গিয়ে জিজ্ঞেস করবো আমাকে তো এরকমই অজ্ঞ মূর্খ ভাববে, না তাহলে ঠিক হবে না জিজ্ঞেস করা। পারহ্যাপস আই শ্যাল সি ইন রিটেন আপ সামহোয়ার, তাহলে না জিজ্ঞেস করেই সম্ভবত আমাকে দেখতে হবে যে কোথাও লেখা আছে কিনা, মানে কোথায় আমি গিয়ে পৌঁছচ্ছি, সেখানে গিয়ে আমি কাউকে জিজ্ঞেস করব, প্রথমে সে ভাবলো, তারপরে ভাবলো জিজ্ঞেস করলে আমাকে অজ্ঞ ভাববে, তাই জিজ্ঞেস করাটা ঠিক হবে না, বা হয়তো আমি দেখতেই পাবো কোথাও হয়তো লেখা থাকবে এটা কোন জায়গা। এটাই অ্যালিস নিজে মনে মনে বলতে থাকলো। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট ছোট বেশ কয়েকটি পার্টে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সমগ্র গল্পটা একটা পার্টে না করি আমি বেশ কয়েকটি পার্টে ভাগ করে করাবো। আশা করি আজকের পার্টটা সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।